আপনাকে গণপরিবহনে যদি ইজ্জত এবং মর্যাদার সাথে সহিত চলতে হয়, এই ভাড়াটা কেন অতিরিক্ত নেওয়া হচ্ছে? 7টায় আসবার কথা, 7টায় আপনার বাসে আপনাকে পাঠানো সম্ভব না, আপনাকে 12টায়, রাত 12টায় আসতে হবে। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংলাপে। আপনাদের সাথে আছি আমি, নুসরাত জাহান শম্পা। আজকে আমাদের সংলাপের অতিথি হচ্ছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। দৈনিক নিরপেক্ষ একটি নতুন সংলাপের আয়োজন করছে, সেজন্য আমার পক্ষ থেকে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখন দেখছেন এবং পরবর্তী সময়ে ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে আমাদের যাত্রী কল্যাণ সমিতির গঠন করা হয়েছে, এর লক্ষ্য এবং উদ্দেশ্যটি কি? দেখুন, আসলে মানুষকে তার দৈনন্দিন নানান প্রয়োজনে যাতায়াত করতে হয়, গণপরিবহন ব্যবহার করতে হয়। গণপরিবহনগুলো ব্যবহার করতে গিয়ে আমাদের দেশে অধিকাংশ গণপরিবহন আইন মানে না, নিয়মকানুন মানে না। দেখবেন সরকারের যে বিধিবিধান থাকে এগুলো কিন্তু অনেকেই মানেন না। আবার এই সমস্ত আইন কানুনকে না মানা, এটাকে কেন্দ্র করে সাধারণ মানুষের হয়রানি, নৈরাজ্য এবং বিভিন্ন ধরনের আসলে অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকে। এমনকি কোনো কোনো কারণে কিন্তু মানুষের জীবনও চলে যায়। সে কারণে আমরা এই সংগঠনটি মূলত যাত্রী সাধারণের নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং গণপরিবহনে হয়রানি বন্ধ করা, সড়ক দুর্ঘটনা সহ অপ্রাসঙ্গিক যে সমস্ত কর্মকাণ্ড আছে যেগুলো মানুষের জীবনহানি করে, যেসব বিষয়গুলো মানুষকে বিরক্ত করে, যেসব মানুষগুলো নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াতকে বাধাগ্রস্ত করে, এই সমস্ত কার্যক্রমগুলো বন্ধের মানসিকতায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আজ থেকে প্রায় 2 দশক আগে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়। আমরা দেখেছি আপনাদের একটি প্রতিবেদনে গতবারের থেকে এবার ঈদে যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে, এর কারণ কি? দেখুন, আসলে আমাদের দেশে আপনি দেখবেন পৃথিবীর কোনো দেশে আপনি একসাথে ঈদে এত বেশি সংখ্যক মানুষ কিন্তু বাড়ি যায় না। আমরা দেখি শুধুমাত্র রাজধানী থেকে প্রায় 1.5 কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। এই যে বিশাল সংখ্যক মানুষের ঈদে বাড়ি যাওয়া এবং আবার ফেরত আসা, এটা একটা বিশাল বড় কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞ সম্পাদনের জন্য আমাদের যথেষ্ট পরিমাণে যানবাহন নাই। যদি আমরা এইবারের ঈদটাকে টার্গেটে নিয়ে আসি, এইবার ঈদে আগে মাত্র 2 দিনের ছুটি ছিল। একদিনে 75 লাখ মানুষকে এই রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় বের করে দেওয়া কোনো রকম সামর্থ্য আমাদের দেশের সড়ক অথবা যানবাহন কারো নাই। ফলে আমরা আগে থেকেই বলে আসছিলাম, বিভিন্ন প্রতিবেদন দিয়ে আসছিলাম, সরকারের উচ্চ মহলে আমরা যোগাযোগ করেছিলাম, সব উপদেষ্টা পর্যায়ে আমরা কথা বলেছিলাম এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গ্রহণের যে সমস্ত বড় বড় আলোচনার টেবিলগুলো সেখানে আমরা আলোচনা করেছিলাম ঈদের আগে ছুটিটা বিন্যাস করে ঈদের আগে 2 দিনের ছুটি বাড়িয়ে দেওয়া হোক। অর্থাৎ ঈদের আগে ছিল 2 দিনের ছুটি, আমরা চেয়েছিলাম 4 দিনের ছুটি। 4 দিনের ছুটি হলে যেটা হতো সেটা হলো যে এই যে 1.5 কোটি মানুষ, তখন কিন্তু 25 লাখ করে আমরা 20 লাখ করে ভাগ করে মানুষগুলো বাড়ি পাঠানো সম্ভব ছিল। তাহলে এই যে গণপরিবহন সংকট, এই সংকটটা খানিকটা স্বস্তিদায়ক হতো, মানুষের যাতায়াতটাও ঈদুল ফিতরের মতো স্বস্তিদায়ক হতো। ফলে আমরা দেখেছি বিগত ঈদুল ফিতরে লম্বা ছুটি থাকবার কারণে যাত্রাটা ছিল স্বস্তিদায়ক যাত্রার পাশাপাশি সড়ক দুর্ঘটনাও প্রায় 50% পর্যন্ত কমে এসেছিল। আমাদের যে অগ্রিম টিকিট কাটা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এর কারণ আসলে কি? দেখুন, আসলে আমাদের সড়ক পরিবহন ব্যবস্থা এখনও পর্যন্ত ডিজিটালাইজড হয়নি। এখনও আমরা সেকালে পদ্ধতিতে সড়ক পরিবহন চলছে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যেই ধরনের এই যে টোল সিস্টেম, যেই ধরনের যানবাহনের সিস্টেম, যেই ধরনের ট্রাফিকিং সিস্টেম, এখানে আধুনিকায়ন এখনও না হওয়ায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
ব্যাপকভাবে সহযোগিতা না পাওয়ায় কোনো কোনো ক্ষেত্রে যানবাহনের যানজটে তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও টোলে গিয়ে আটকে যাচ্ছে যানবাহনগুলো। ফলে এই যানবাহনগুলো ফিরতি ট্রিপটি আসতে দেরি হচ্ছে। লম্বা লম্বা আমরা এই যে এই ঈদে লম্বা যানজট দেখেছি। কোনো কোনো জাতীয় মহাসড়কে 50 কিলোমিটার, কোনো কোনো জাতীয় মহাসড়কে 60 কিলোমিটার, কোথাও 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সারি দেখছি। এই যানজটগুলোর কারণে আপনার বাসের যে গতিপথ এটা কিন্তু আটকে যাচ্ছে। ফলে এই বাসটি আবার ফেরত আসা যথাসময়ে ফেরত আসতে পারছে না বলেই কাউন্টারে কাউন্টারে আপনার নির্দিষ্ট সময়ে এই বাসগুলো ছাড়তে পারছে না। ফলে এই সমস্ত কাউন্টারগুলোতে যে 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 যাত্রী 3টার বাসে উঠবার কথা সে সন্ধ্যা 7টা পর্যন্ত ওই কাউন্টারে কিন্তু জটলা হয়ে বসে আছে। ফলে এই যে কাউন্টারের দুর্ভোগ, জনগণের দুর্ভোগ, এই জায়গাতে যদি আমরা ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করতে পারতাম, অর্থাৎ আমার যাত্রার ট্রিপটি যদি নিশ্চিত করে আমাকে একটা SMS দেওয়া হতো যে আপনি আপনার বাস 7টায় আসবার কথা, 7টায় আপনার বাসে আপনাকে পাঠানো সম্ভব না, আপনাকে 12টায়, রাত 12টায় আসতে হবে। তাহলে আমি 12টা পর্যন্ত আমি 11টা পর্যন্ত আমি আমার ঘরে অবস্থান নিতে পারতাম। তাহলে এই যে জটলা, যে দুর্ভোগটা কাউন্টারে হচ্ছে, এই কাউন্টারে এই দুর্ভোগটা হতো না। এইটা পৃথিবীর উন্নত দেশগুলো এগিয়ে গেছে, তারা এই সিস্টেমগুলো ডেভেলপ করতে পেরেছে, কিন্তু আমরা পারিনি এখনও। ফলে আমাদের এখনও দুর্ভোগ আমাদের সাথে সঙ্গী। এই কারণেই আসলে আমরা দেখতে পাচ্ছি কাউন্টারগুলোতে 5 ঘন্টা, 6 ঘন্টা, কোথাও 3 ঘন্টা ডিলে হচ্ছে। ওই সময় বাচ্চা কাচ্চা, লাগেজ ব্যাগেজ সব পরিবার পরিজন সবাইকে নিয়ে কাউন্টারে, টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ। আমি মনে করি সরকার ধীরে ধীরে এই সমস্ত বিষয়গুলোকে যদি সামনে নিয়ে আসতে পারে এবং এইগুলোকে অ্যাড্রেস করতে পারে, এগুলো সমাধানের জন্য ডিজিটাল পদ্ধতিতে উদ্যোগ নিতে পারে, তাহলে এগুলো সমাধান সম্ভব। এই যে এবার ঈদটা গেল, আমরা নানা ধরনের অভিযোগ দেখেছি যাত্রীদের। তার মধ্যে অন্যতম একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়। এটার বিরুদ্ধে আপনার মতামত কি? এই ভাড়াটা কেন অতিরিক্ত নেওয়া হচ্ছে? দেখুন, আসলে অতিরিক্ত ভাড়া কি শুধুমাত্র যানবাহনে নিচ্ছে? অতিরিক্ত মূল্য কি সব সেক্টর নিচ্ছে না? এই যে সব সেক্টরে বেপরোয়া, তার ধারাবাহিকতাটা গণপরিবহনও গিয়ে পড়ছে। উন্নত দেশগুলো এখন ডিজিটাল পদ্ধতিতে ভাড়া আদায় করছে, আমরা এখনও সেই ম্যানুয়ালে রয়ে গেছি। আমাদের সামনে একটা উদাহরণ আছে, মেট্রো রেলে কিন্তু আমরা স্মার্ট কার্ডে ভাড়া আদায় করি, সেখানে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ নেই। এই যে আমাদের সামনে একটা জলজ্যান্ত উদাহরণ। এই পদ্ধতি যদি আমরা বাংলাদেশে সবকটি যানবাহনে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশে এই যে সাধারণ মানুষের অতিরিক্ত ভাড়া আদায়ের যে নাবিশ্বাস, এইখান থেকে আমাদের নিস্তার পাওয়া সম্ভব এবং সরকারও এই সব অভিযোগ থেকে মুক্তি পেতে পারে। বাস মালিক সমিতিও এই সমস্ত অভিযোগ যে তাদের বিরুদ্ধে আনা হয়, এখান থেকে তারাও বেরিয়ে আসতে পারে। দেখুন, যাত্রীদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই, সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। আপনাকে গণপরিবহনে যদি ইজ্জত এবং মর্যাদার সহিত চলতে হয়, আপনাকে সচেতন হতে হবে, আইন সম্পর্কে জানতে হবে এবং মানতে হবে। দর্শক, আজকের মতো এই ছিল নিরপেক্ষ সংলাপে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।